প্রাক্তন মুখ্যমন্ত্রীর মতো ওই রকম অ্যাক্টিভ হয়ে প্রথম দিনে তারপর 15 বছর বাংলার মানুষকে প্রতারণা করা বাবা সেইটা করতে চাই না। অ্যাক্টিভ হয়ে রাত্রি 12:30টার সময় গতকাল মেসেজ করেছেন বর্ধমানের সমস্ত রাস্তার লাইট লোডশেডিং বন্ধ করে রাখা হয়েছে, আপনি খোঁজ নিন। দিস ইজ মাই টিম লিডার। নমস্কার, আপনারা দেখছেন আজ তাক বাংলা। আর এই আজ তাক বাংলার মুখোমুখি হয়েছেন পুর ও নগর উন্নয়ন মন্ত্রী এবং নারী এবং শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। দিদি, প্রথমেই যে প্রশ্নটা করব, আমরা দেখলাম যে 5 জন মন্ত্রী শপথ নিলেন, কিন্তু অ্যাকশন মোডে দেখা যাচ্ছে অগ্নিমিত্রা পালকে। ইতিমধ্যেই একটা ভিডিও আপনি হাসপাতালে গিয়ে মানে প্রাক্তন মুখ্যমন্ত্রী যেটা করেছেন এবং সেই ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। তো কি বলবেন এটা নিয়ে? প্রাক্তন মুখ্যমন্ত্রী কি করেছেন আমি বুঝলাম না। প্রাক্তন মুখ্যমন্ত্রী হবার পরও তিনি হাসপাতালে তিনি মুখ্যমন্ত্রী হিসেবে প্রথম যখন শপথ নিয়েছিলেন, তারপরে শপথ নেওয়ার পর তিনিও ওরকমভাবে এসএসকেএম হাসপাতালে চলে গিয়েছিলেন সারপ্রাইজ ভিজিটে। আমি প্রাক্তন মুখ্যমন্ত্রীর মতো ওই রকম অ্যাক্টিভ হয়ে প্রথম দিনে তারপর 15 বছর বাংলার মানুষকে প্রতারণা করা বাবা সেইটা করতে চাই না। তাই ওনার সঙ্গে আমার কম্প্যারিজন করবেন না। যবে থেকে ভারতীয় জনতা পার্টি যবে থেকে রাজনীতিতে এসছি, এর আগে তো কোনো দল করিনি, তবে থেকে দৌড়ে বেড়াচ্ছি। এবং যদি ভেবে থাকেন মানুষরা যে অগ্নিমিত্রা পাল তো এখন মন্ত্রী হয়ে গেছে, এখন আর আমাদের অগ্নিমিত্রা পালকে আর ধর্নায় বসতে হবে না, আর দৌড়াতে হবে না, এবার একটু আরাম, তা কিন্তু নয়। সুতরাং আমার মনে হয় দায়িত্বটা আরও অনেক বেশি। সারা পশ্চিমবঙ্গের মহিলা এবং বাচ্চার দায়িত্ব, সমস্ত মিউনিসিপ্যালিটি এবং কর্পোরেশনের মানুষকে ভালো রাখার দায়িত্ব। সুতরাং যেভাবে আমার মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আমাদের টিম লিডার যেইভাবে অ্যাক্টিভ হয়ে রাত্রি 12:30টার সময় গতকাল মেসেজ করেছেন বর্ধমানের সমস্ত রাস্তার লাইট লোডশেডিং বন্ধ করে রাখা হয়েছে, আপনি খোঁজ নিন। দিস ইজ মাই টিম লিডার। তো আজকে যেরকম আমরা টিম লিডার পেয়েছি, প্রত্যেকটি মন্ত্রী প্রত্যেকটি বিধায়ককে সেই মতো আমাদের করতে হবে, দৌড়তে হবে, কারণ আমাদের প্রতিশ্রুতি অনেক আর সময় হচ্ছে 5টা বছর। সুতরাং 365 ডেজ 24/7 কাজ করতে হবে। আমরা যেটা দেখলাম, আপনি যে হাসপাতালে যে আধিকারিক ছিলেন তাকে নির্দেশ দিলেন এবং আপনি একেবারে বললেন যে কেন এগুলো এই অবস্থায় আছে। এই যে বলা হচ্ছিল যে স্বাস্থ্য ব্যবস্থা নাকি ব্যাপক উন্নয়ন হয়েছে, স্বাস্থ্য ব্যবস্থায় আমূল পরিবর্তন এসছে, ন্যায্য মূল্যের ওষুধের দোকান এসছে, কিন্তু আসল ছবিটা তো আপনি তুলে ধরলেন। দেখুন, স্বাস্থ্য ব্যবস্থা যে কোনো উন্নয়নই হয়নি সেটা আমরা জানি, আলাদা করে তো আজকে মন্ত্রী হওয়ার পর জানতে হবে না। আমি যেটা তুলে ধরেছি সেটা হচ্ছে নোংরা। আমি তো এখনও ভেতরে ঢুকিনি, আমি তো ওষুধপত্রগুলো দেখিনি, স্যালাইন কোথা থেকে কী দেওয়া আছে, কবে কী কোয়ালিটি অফ স্যালাইন, কতজন ডাক্তার ডিউটিতে আছে, কতজন ডাক্তার ডিউটিতে না এসে অ্যাটেন্ডেন্স হয়ে যায়, এসবগুলো তো দেখিনি এখনও। এগুলো তো দেখা অনেক আবি মানে ये सब ট্রেলার হ্যাঁ, এখন সিনেমা বাকি হ্যাঁ। আমি গেছিলাম এমার্জেন্সি ওয়ার্ডে, দেখছি তুলো, ব্যান্ডেজ, কাপড়, নোংরা কাপড়, সিরিঞ্জ, প্লাস্টিকের বটল পড়ে রয়েছে। আমি ডেপুটি সুপারকে জিজ্ঞেস করলাম, এটাকে আমার জিজ্ঞেস করা উচিত নয়? এই একই প্রশ্ন আমি যখন বিধায়ক ছিলাম তখনও করেছি, তখন কেউ পাত্তা দেয়নি, এখন পাত্তা দিচ্ছে। এটাই তফাৎ। তখনও প্রশ্ন করেছিলাম, তখন শুনতো না, বুড়ো আঙুল দেখাতো, দরকার হলে ঘাট ধাক্কা দিয়ে বার করে দিত। এখন ঘাট ধাক্কা দিয়ে বারটা করবে না, এটাই শুধু তফাৎ। আর এখন কিন্তু আমার মুখ্যমন্ত্রীর নির্দেশে এই সরকার, আমরা অ্যাকাউন্টেবিলিটির সরকার। পাবলিক এখানে বসিয়েছে এই চেয়ারটাতে, পাবলিকের সুবিধে করা, কাজ করা, এটা কিন্তু আমাদের করার কর্তব্য। তাই বলেছি, নোংরা পড়ে আছে আজকে, যে গরিব মানুষ প্রাইভেট হাসপাতালে যেতে পারে না, তার জন্য তাকে কি এইরকম নোংরার মধ্যে থাকতে হবে, যেহেতু সে বিনা পয়সায় চিকিৎসা করছে বলে? এটা তো হতে পারে না। আপনারা নিজের কাজটা করুন না। যে পরিষ্কার করার কাজ সে নিজে করছে না, যারও তাকে মনিটর করার কাজ সে তার নিজে করছে না, ডেপুটি সুপারের তাকে মনিটর করার কাজ সে করছে না, কেউ নিজের কাজ করে না, শুধু নেতাগিরি করে। এই পশ্চিমবঙ্গ হয়ে গেছে নেতাগিরির জায়গা। এখন সেটা চেঞ্জ করতে হবে, সারা পশ্চিমবঙ্গকে দেখতে হবে না। আপনি শুধু আপনার কাজটা করুন, তাহলেই হবে। আর কাজ করবেন না, কোনো অসুবিধা নেই, সরে যান, অন্য কাউকে বসতে দিন।
দিদি আপনি মন্ত্রী হওয়ার পর এটাও দেখা গেল আপনাকে অ্যাকশন রূপে দেখলাম যে আপনি পরিদর্শনে গেলেন তিলজলা এবং অবৈধ নির্মাণ ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর নেতৃত্বে একটা কমিটি গঠন করা হয়েছে নির্দেশে। দেখা যাচ্ছে এরকম বহু জায়গায় বিশেষ করে কলকাতা শহরে এইভাবে মানে ব্যাঙের ছাতার মতো এরকম অবৈধ নির্মাণ হয়ে আছে, যার ফলে দুটো মানুষের তাদের জীবন চলে গেল। আপনি নিজে মানুষের জীবন চলে গেছে, 3 জন অত্যন্ত সিরিয়াস কন্ডিশনে ভর্তি ন্যাশনাল মেডিকেল কলেজে। ভগবানের কাছে প্রার্থনা করুন যাতে তারা প্রাণে বাঁচে। 30টা মানুষ ওই অবৈধ বাড়িটার মধ্যে ছিল। বাড়ির মালিক, লেদার কোম্পানির মালিক, ও তারই বাড়ি, সে থাকে 4 তলায়, 1 তলাতে কারখানা করেছে। মিনিমাম সুবিধাটুকু কর্মীদের দেওয়া হয়েছে। এমন তার ইউজ করা হয়েছে, সেই তার ইউজ করারই কথা না, যার মধ্যে থেকে এত ইলেকট্রিসিটি যাবে। এত দামি দামি মেশিন ইউজ করা হচ্ছে, সেলাই করার মেশিন। তাহলে মালিকের দোষ। কম্পেনসেশন সরকার দেবে কেন? সরকার দেবে, মুখ্যমন্ত্রী সেটা ডিসাইড করবেন। আমি তো এই প্রস্তাব পাঠাতে বলেছি, যখন যার কারণে মৃত্যু হবে বা ঘটনা ঘটবে, যা আপনি ডাইরেক্টলি ইনভলভড, আপনার কাছ থেকে আপনার প্রপার্টি কনফিসকেট করে কম্পেনসেশনটা আপনার প্রপার্টি থেকে দেবে আমার সরকার। এই প্রস্তাব আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে পাঠাবো। বাড়ি অবৈধ, কোনো এনওসি নেই, ফায়ার লাইসেন্স নেই, ট্রেড লাইসেন্স নেই, অথচ ব্যবসা করছে। ফিরহাদ হাকিম মহাশয় জানতেন না? জানতেন না? ফিরহাদ হাকিম মহাশয় ডিপার্টমেন্টের লোকেরা জানতেন না? জানেন না যারা কর্পোরেশন চালাচ্ছে? সব আন্ডার দ্য টেবিল ডিলিং হয়ে গেছে। এসব আন্ডার দ্য টেবিল ডিলিং কিন্তু আমরা করতে দেব না। আমি আমার ডিপার্টমেন্টকে বলে দিয়েছি, নোটিশ আজকের মধ্যে পাঠান, যেখানে যেখানে অবৈধ বিল্ডিং, সময় দিন, ফায়ার লাইসেন্স নিন, ফায়ার লাইসেন্স করান, ট্রেড লাইসেন্স নেই, ট্রেড লাইসেন্স করান। বলছে বানতলাতে তাদের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। বানতলাতেও চালাচ্ছে, আবার এখানেও চালাচ্ছে। কি সুন্দর, বাহ! বানতলাতে সমস্ত আমরা তো শুনেছিলাম জ্যোতিবাবুর আমলে সেটা করা হয়েছিল, লেদার ট্যানারি সমস্ত ওইখানে থাকবে, ওইখানেও চালাচ্ছে, আবার এখানেও চালাচ্ছে। সিঁড়ি এমন সরু, 2টো লোক যেতে পারবে না। সুতরাং দেখুন, এগুলো তো আপনি এখন আমাকে ক্ষমা করছেন, কারণ আমি 2 দিন হলে এসেছি। 6 মাস বাদে আপনারাও তো ক্ষমা করবেন না। আমি কিন্তু এই বাড়িগুলো বানাইনি, ফিরহাদ হাকিম বানিয়েছে। তখন আপনি আমাকে বলবেন, অগ্নিমিত্রা পাল, আপনি তো নগর উন্নয়নের মন্ত্রী, আপনি কেন দেখেননি? তো আমি কিন্তু এর মধ্যে নেই, ঝামেলার মধ্যে। আমি পরিষ্কার বলে দিয়েছি, সময় দিন, গভর্নমেন্ট নর্মসের সাথে অ্যাডহেয়ার করুন, না অ্যাডহেয়ার করবেন কড়া ব্যবস্থা নেওয়া হবে। তাহলে এটা বলতে পারি আপনি সমস্ত বিষয় তদন্তের নির্দেশ দেবেন এবং যারা দোষী ব্যক্তি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন? অবশ্যই। আমার মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যে কোনো শুধু আমার দপ্তর নয়, 0 টলারেন্স টু করাপশন, 0 টলারেন্স টু উইমেন অ্যাট্রসিটি। কোনো রকম আমরা এখানে কোনো লিনিয়েন্সি নেই। তুমি পার্টিরও কার্যকর্তা হও, তুমি পার্টির কার্যকর্তা না হও, গভর্নমেন্ট নর্মস যা আছে সেটাই ফলো করা হবে। শেষ প্রশ্ন করব, আপনারা অফিসাররা অলরেডি এসে গেছেন। সেটা হচ্ছে বিধায়ক হিসাবে আপনার বিধানসভায় আসা এবং আজকে একেবারে প্রথম দিন মন্ত্রী হয়ে একেবারে এখন আপনি যে চেয়ারে বসে আছেন, 2টো ডিপার্টমেন্টের মন্ত্রী, একটা হচ্ছে আপনার অনুভূতিটা কেমন? আসানসোলবাসীর উদ্দেশ্যে আজকের জন্য আমাদের আজ তাক বাংলার মাধ্যম দিয়ে কিছু বলবেন? দেখুন, আসানসোল দক্ষিণের মানুষকে তো কৃতজ্ঞতা জানানোর আমার ভাষা নেই, কারণ এই চেয়ারটাতে বসতে পারতাম না যদি তারা আমাকে ভরসা না করে জেতাতো। আজকে তারা আমাকে 41,000 ভোটে জিতিয়েছে, সুতরাং প্রথম কৃতজ্ঞতা তাদের। এবং আমার মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী, আমার শীর্ষ নেতৃত্ব, আমার অধ্যক্ষ, সবাইকে ধন্যবাদ যে আমাকে আজকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। প্রথম থেকেই এই কাজ করতে চেয়েছিলাম মানুষের জন্য, এই সুযোগটা করে দেওয়া হয়েছে, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। একেবারেই আজ তাক বাংলার মুখোমুখি হয়েছিলেন অগ্নিমিত্রা পাল এবং এই মুহূর্তে ডিপার্টমেন্টের সচিব তারা অলরেডি এসে গেছে এবং আমরা দেখতে পাচ্ছি যে তিনি আসানসোলবাসীকে যেরকম ধন্যবাদ দিলেন এবং তাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব তিনি অক্ষরে অক্ষরে পালন করবেন এবং তিলজলার ঘটনা এবং তিনি যে ন্যাশনাল মেডিকেল কলেজে পৌঁছে গিয়েছিলেন, যে সারপ্রাইজ ভিজিট, সেটা নিয়েও অকপটে
আজ তাক বাংলাকে তার একান্ত সাক্ষাৎকার দিলেন।